হ্যালো বন্ধুরা, আমি সংহিতা। আমার চ্যানেল লাইফ উইথ ফিলোসফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের আমি মিলের যে আরোহ পদ্ধতি আছে তারই ব্যতিরেকি পদ্ধতি নিয়ে আলোচনা করব। এটা তোমাদের হায়ার সেকেন্ডারি, এইচএস এবং বিএ, তোমাদের যাদের লজিক আছে থার্ড সেমিস্টারে সিইউ এর বা অন্যান্য ইউনিভার্সিটিরও যে সেমিস্টারে লজিক আছে সেই সেমিস্টারের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তা তা মিলের এই যে পদ্ধতি, কেন পদ্ধতিগুলো বলেছেন মিল কার্যকারণ সম্পর্ক প্রমাণের জন্য কতগুলো পদ্ধতি উদ্ভাবন করেছিলেন বা পদ্ধতির কথা বলেছিলেন, যেগুলোকে বলা হয় হচ্ছে আরোহ পদ্ধতি। কিন্তু মিলের পূর্বেও কিন্তু ফ্রান্সিস বেকন, একজন দার্শনিক, তিনিও কিন্তু এই পদ্ধতিগুলোর কথা ভেবেছিলেন, কিন্তু সেগুলোকে তিনি ঠিকমতো রূপ দিতে পারেননি। তা যাই হোক, মিল এগুলোকে রূপ দিয়েছেন এবং 5টা পদ্ধতির কথা বলেছেন। তার মধ্যে ব্যতিরেকি পদ্ধতি হলো অন্যতম। এবার ব্যতিরেকি পদ্ধতি কাকে বলে, তোমাদের এইচএস এর কথা বলছি, সাধারণত তোমাদের কাকে বলে মানে বা সূত্র যেটা বলে সেইটা, তারপরে হচ্ছে সাংকেতিক উদাহরণ, তারপরে বাস্তব উদাহরণ, তারপরে সুবিধে এবং অসুবিধে, এইভাবে সাধারণত পার্ট পার্ট করে আসে, ফলে তোমাদের এখানে নাম্বার তোলাটাও অনেক সুবিধে হয়। তা প্রথমে কাকে বলে সূত্র, তো প্রথমে বলতে হবে মিল কি বলেছেন, মিলের সংজ্ঞাটা কি, সূত্রটা কি বলেছেন। যদি আলোচ্য ঘটনাটি একটি দৃষ্টান্তে উপস্থিত থাকে এবং অন্য দৃষ্টান্তে আলোচ্য ঘটনাটি অনুপস্থিত থাকে, আর অন্যান্য সমস্ত বিষয় যদি দৃষ্টান্তগুলির মধ্যে আর অন্যান্য সমস্ত বিষয়ে মিল থাকে, তাহলে যে ঘটনাটি উপস্থিত আছে বলে দৃষ্টান্ত দুটির মধ্যে প্রভেদ, সেই ঘটনাটি হচ্ছে ওই কারণ বা কারণের অংশ হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে সংজ্ঞা। এবার হচ্ছে তাহলে সাংকেতিক উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারবো কি বলতে চাওয়া হয়েছে। আর একটাও কথা, ব্যতিরেকি পদ্ধতিতে কিন্তু 2 ধরনের দৃষ্টান্ত, এই যে বললাম আলোচ্য ঘটনাটি উপস্থিত আছে এমন এবং আলোচ্য ঘটনাটি উপস্থিত নেই বললাম, মানে একটা সদার্থক দৃষ্টান্ত দরকার হয় আর একটা নঅর্থক দৃষ্টান্ত দরকার হয়, মানে ওই ঘটনাটা একটাতে উপস্থিত আছে আর একটাতে উপস্থিত নেই। তাহলে এবার দেখো সাংকেতিক উদাহরণ, যখন সাংকেতিক উদাহরণ লিখবে তখন তোমরা এরকম পূর্বগামী ঘটনা এবং অনুগামী ঘটনা লিখবে। তারপরে প্রথম দৃষ্টান্ত, যেহেতু বললাম 2 ধরনের দৃষ্টান্ত দরকার হয়, একটা সদর্থক একটা নঅর্থক, তার সদর্থক লিখবে প্রথম দৃষ্টান্তে, দেখো ABC ক্যাপিটাল লিখেছি, অনুগামী ঘটনা ABC। দ্বিতীয় দৃষ্টান্ত হচ্ছে নঅর্থক BC। তাহলে এখানে আমি কি বললাম, যেটা সংজ্ঞায় বললাম, এই যে আলোচ্য ঘটনাটি উপস্থিত আছে, দেখো এখানে এ উপস্থিত আছে, এখানেও উপস্থিত আছে, মানে পূর্বগামী অনুগামী। আর আলোচ্য ঘটনাটি উপস্থিত নেই, দেখো এ এখানে অনুপস্থিত, এখানে এ অনুপস্থিত। তার মানে দুটো দৃষ্টান্ত হলো আর সমস্ত বিষয় মিল আছে, এই যে BC সব বিষয় মিল আছে, শুধুমাত্র এটাতে এ আছে কিন্তু সদর্থক দৃষ্টান্তে এ উপস্থিত, নঅর্থক দৃষ্টান্তে এ অনুপস্থিত, আর সমস্ত বিষয় মিল আছে। এই কারণে এ হচ্ছে এর কারণ বা কারণাংশ। এটা হলো একটা দৃষ্টান্ত। এই একটা দৃষ্টান্ত দিলেও অনেক সময় হয়, আর একটাও দৃষ্টান্ত এভাবে ঘুরিয়েও দেওয়া যায়, মানে তোমরা এটাও দিতে পারো এটাও দিতে পারো, যে এখানে হচ্ছে প্রথমে নঅর্থকটা লেখা হয়েছে পরে সদর্থক, একই জিনিস, প্রথমে নঅর্থক পরে সদর্থক, ব্যাপারটা একই হচ্ছে। এখানে নঅর্থক দৃষ্টান্তে আমার এ অনুপস্থিত আছে, এখানেও এ অনুপস্থিত, আর দ্বিতীয় দৃষ্টান্তে এ উপস্থিত এবং এ হচ্ছে উপস্থিত। তার মানে দেখা যাচ্ছে যে এই এ মানে সে ক্যাপিটাল এ এবং স্মল এ 2 জায়গাতেই কিন্তু এই একমাত্র এর উপস্থিত এখানে উপস্থিত থাকছে, এবং এইটার জন্যই কিন্তু দুটো দৃষ্টান্তের মধ্যে তফাৎ, মানে একটা দৃষ্টান্তে উপস্থিত থাকছে এবং অন্য দৃষ্টান্তে উপস্থিত থাকছে না। এইটার জন্য যেহেতু দৃষ্টান্ত দুটির মধ্যে তফাৎ, সেই জন্যই বলা হবে এ হলো এর কারণ বা কারণাংশ। আশা করি বোঝা গেল সংজ্ঞা
এবং সংজ্ঞার সঙ্গে সাংকেতিক উদাহরণ। এইবার হচ্ছে বাস্তব উদাহরণ। বাস্তব উদাহরণের মধ্যে তোমাদের অন্তত যদি দুটো উদাহরণ জানা দরকার। একটা হচ্ছে ধরো একটা বায়ুপূর্ণ পাত্রে তুমি যদি মোমবাতি রাখলে তাহলে মোমবাতিটা জ্বললো, কিন্তু যেই তুমি বায়ুটাকে বের করে নিলে তখন কিন্তু আর মোমবাতিটা জ্বললো না। তার মানে কি, তোমার একটা ক্ষেত্রেই তার মানে বায়ু হচ্ছে কারণটা কি হলো, বায়ু হচ্ছে মোমবাতি বা দহনের কারণ। বায়ু মানে অক্সিজেন হচ্ছে দহনের কারণ। এইটা হলো সিদ্ধান্ত। কারণ কি, ওই একটা ঘটনার অনুপস্থিতি, যখন থাকছে তখন জ্বলছে, যখন থাকছে না তখন জ্বলছে না। এটা হয়ে গেল একটা। আর একটা উদাহরণ ভীষণভাবেই তোমাদের দেয় যে থাইরয়েড গ্রন্থি কেটে দিলে বুদ্ধি ভোঁতা হয়ে যায়, অতএব থাইরয়েড গ্রন্থি হচ্ছে বুদ্ধির কারণ। এটাও তাই, একইভাবে সেটাও বলা হচ্ছে। এটা হয়ে গেল দুটো বাস্তব উদাহরণ। এরপরে হচ্ছে এই ব্যতিরেকি পদ্ধতির সুবিধে কি। ফার্স্ট হচ্ছে, যেহেতু ব্যতিরেকি পদ্ধতি হচ্ছে পরীক্ষণ পদ্ধতি, সেই জন্য ব্যতিরেকি পদ্ধতি অনেক বেশি সুনিশ্চিত। মানে যেহেতু আমরা এটা পরীক্ষণাগারে পরীক্ষা করতে পারছি, সেই জন্য আমার এখানে সিদ্ধান্তটা অনেক বেশি সুনিশ্চিত হয়। এটা হয়ে গেল 1 নম্বর। আর 2 নম্বরের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ব্যতিরেকি পদ্ধতিতে কিন্তু অন্যই বা অন্যান্য পদ্ধতির মতো অনেক বেশি দৃষ্টান্ত দেখার প্রয়োজন হয় না। তুমি একটা সদর্থক দৃষ্টান্ত এবং একটা নঅর্থক দৃষ্টান্ত যদি দেখো, তার ভিত্তিতে কিন্তু সিদ্ধান্ত করতে পারবে। সেই জন্য এই পদ্ধতি অনেক বেশি সহজ এবং সরল। এটা হয়ে গেল দুটো সুবিধা। এরপরে অসুবিধা বা ত্রুটি কি, যে ব্যতিরেকি পদ্ধতি যেহেতু পরীক্ষণের পদ্ধতি, সেহেতু যে সমস্ত জায়গায় পরীক্ষণ কার্য চালানো যায় না, সেই সব জায়গায় কিন্তু ব্যতিরেকি পদ্ধতিকে প্রয়োগও করা যায় না। এটা একটা বড় অসুবিধে। আর 2 নম্বর কি, ব্যতিরেকি পদ্ধতির ভ্রান্ত প্রয়োগের ফলে কিন্তু কাকতালীয় দোষ দেখা দিতে পারে। মানে অনেক সময় যদি আমরা পর্যবেক্ষণের পরিবর্তে পরীক্ষণের ওপর নির্ভর করে অসতর্কবশত কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, সেইখানে কিন্তু এই কাকতালীয় দোষের সম্ভাবনা থেকে যায়। তাহলে এই হলো ব্যতিরেকি পদ্ধতি সম্পর্কে ছোট করে তোমাদের জানানো, যেভাবে মোটামুটি তোমাদের লিখতে হবে। আর বলাই যে আমার চ্যানেলটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং তোমাদের জন্য ভিডিও আমার বানানো, তো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। আজ তাহলে এই পর্যন্ত, পরের দিন অন্য